আমাদের আসলে রিয়েল এস্টেট ফাইন্যান্সে থিওরিটিক্যালগুলো এরকম ডিটেইলড পড়ার মতো কিছু নাই। আর মানে এখানে কনসেপ্টগুলো হচ্ছে অনেক হার্ডভাবে হচ্ছে গিয়ে এক্সপ্লেন করা। আর পাশাপাশি এখানে যেই ধরনের লেখাগুলো আমাদের আছে সেই ধরনের লেখা থেকে আসলে কোয়েশ্চেন আসার মতো ওটা। তো আমাদের পার্টগুলোকে যদি আমরা ভাঙি, তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা তিনটা আলাদা কনসেপ্ট পাবো। সেটা হচ্ছে কি আমাদের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের রিয়েলিটি আর পার্সোনালিটিটা কি। পার্সোনালিটি, সো রিয়েলিটি হচ্ছে গিয়ে আমাদের ল্যান্ড, এবং ল্যান্ডের সাথে যে কোনো কিছু অ্যাটাচ থাকতে পারে, সেটা হতে পারে কোনো বিল্ডিং, কোনো ধরনের স্ট্রাকচার, তো সেগুলোকে আমরা বলতেছি রিয়েল এস্টেট। আর পার্সোনালিটি মানে হচ্ছে যেগুলো হচ্ছে মুভেবল, লাইক গাড়ি, তারপরে হচ্ছে বাইক, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ইজিলি ট্রান্সফারেবল, মানে লিকুইডিটি কম্পারেটিভলি বেশি, লাইক স্টক, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, দেন আমাদের চেকস, এগুলা। লিগাল ইভ্যালুয়েশন, সো লিগাল ইভ্যালুয়েশনে বলা হইতেছে যে এটা হচ্ছে গিয়ে আমাদের যত সব রিয়েল এস্টেটের যত সব ট্রানজ্যাকশনস আছে, এই সব কিছু হচ্ছে আমাদের রিটেন কন্ট্রাক্ট বা রিটেন কমিউনিকেশনের মাধ্যমে হইতে হবে। দেন বলা হচ্ছে আমাদের প্রপার্টি রাইট। প্রপার্টি রাইটে বলা হইতেছে যে একজন যে ইনভেস্টর, তার হচ্ছে তাকে হচ্ছে তার যে রিয়েল প্রপার্টি সেটা থেকে তাকে আলাদা করা যেতে পারে। লাইক আমি একজন আমি একটা ল্যান্ডের ওনার, বাট যখন ল্যান্ড যদি কোনো কেস হবে আইদার ল্যান্ডের নামে অথবা আমার নামে একটা খুনের মামলা যদি হয়, সেটা হচ্ছে আমার ল্যান্ডের উপরে প্রভাব পড়বে না। আবার ল্যান্ডের নামে যদি কোনো খুনেরই পর মানে ল্যান্ডের উপরে যদি কোনো জমি জমা নিয়ে যদি কোনো সমস্যা আসে, ওইটা আবার ডিরেক্টলি হইতেছে গিয়ে ল্যান্ডই তখন নিয়ে নেবে আমাকে, তখন মানে আমাকে শাস্তি দিবে না। শাস্তিটা হবে এরকম যে ল্যান্ডটা নিয়ে নেবে, ল্যান্ড নিয়ে অন্য কোনো ওরা যেভাবে গভর্নমেন্ট চায় সেভাবে হ্যান্ডেল করবে। তো এটা হচ্ছে প্রপার্টি রাইট। দেন আমাদের প্রপার্টি রাইটস অ্যান্ড স্টেট ইন রিয়েল এস্টেট। তো রিয়েল এস্টেট ওনারশিপ হচ্ছে গিয়ে আমাদের যে ফিজিক্যাল অ্যাসেটগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আমাদের লিগাল ওনারশিপ রাইটটা থাকা। আর এখানে আমাদের প্রপার্টি রাইট কি, প্রপার্টি রাইট হচ্ছে যে আমরা যখন একটা প্রপার্টির পজেশনটা যখন আমাদের কাছে থাকে, মানে ওটা পজেস করতেছি, আমরা ওটা এনজয় করতেছি, আমরা ওটা ইউজ করতে পারতেছি, এটাকে আমরা প্রপার্টি রাইট বলতেছি। আর প্রপার্টি ইন্টারেস্ট হচ্ছে গিয়ে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ওনারশিপ ইন্টারেস্ট, যে হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট প্রপার্টিটার সব মানে সকল রাইট ওন করে। লিজ হোল্ড ইন্টারেস্ট হচ্ছে গিয়ে যে হচ্ছে একটা ফ্রিজ পিরিয়ড পর্যন্ত ওই অ্যাসেটটা ইউজ করতে পারে ইন এক্সচেঞ্জ ফর সামথিং লাইক মানি অর এনিথিং। মর্টগেজ ইন্টারেস্ট, তো মর্টগেজ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে আমাদের মর্টগেজ যেটা মানে কি বলে আমাদের বন্ধক রেখে ওই জিনিসটা যার কাছে বন্ধক রাখতেছি, লাইক আমার কাছে একটা বাড়ি আছে, আমি বাড়িটা বন্ধক রাখতেছি, রেখে লোন নিচ্ছি, তো তখন হইতেছে গিয়ে যাকে আমি দিচ্ছি সে তখন সেটাকে আবার আরেকভাবে ওন করে। তো এটা হচ্ছে কি আমাদের ডিফার করে, লাইক ওনার হইতে পারে, টেন্যান্টস মানে ভাড়াটিয়া হইতে পারে, লেন্ডার্স মানে আমাদের মর্টগেজ হিসাবে। তো এটা আমাদের পড়ার দরকার আছে কি না? আচ্ছা ঠিক আছে, আমরা একবার দেখি। আন্ডারস্ট্যান্ডিং প্রপার্টি ওনারশিপ অ্যান্ড রাইট। সো প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে যে কোনো কিছু যেটা একজন মানুষ ওন করে এবং সেটার হচ্ছে ভ্যালু আছে, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে রিয়েল প্রপার্টি লাইক ল্যান্ড, এবং সেটা ল্যান্ডের সাথে যে কোনো কিছু অ্যাটাচ, লাইক বিল্ডিং হইতে পারে, রোড হইতে পারে, ফুটপাথ হইতে পারে। পার্সোনাল প্রপার্টি হচ্ছে কি আমাদের নিজেরা যে অ্যাসেটটা ওন করতেছি, সেটা হইতে পারে গাড়ি, সেটা হইতে পারে ফার্নিচার লাইক স্টক, বন্ড, এনিথিং। সো হাউ ডু ইউ প্রুভ ওনারশিপ অফ দ্য প্রপার্টি? তো রিয়েল প্রপার্টির ক্ষেত্রে আমাদের হচ্ছে লিগাল ডকুমেন্ট থাকতে হবে। পার্সোনাল ও প্রপার্টির ক্ষেত্রে আমাদের পারচেজ রিসিপ্ট থাকতে হবে বা ইনভয়েস থাকতে হবে। তো প্রপার্টি রাইটকে আমরা সেটা তো জানি যে আমাদের প্রপার্টি পজেশনটা থাকা। লিজ কি? লিজ হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো একটা ভ্যালুর এক্সচেঞ্জে যখন কোনো একটা অ্যাসেট অ্যাকোয়ার করি। আর প্রপার্টি ইন্টারেস্টটা কি? প্রপার্টি ইন্টারেস্ট মানে হচ্ছে একজন ব্যক্তি বা একজন ইনভেস্টর বা একজন ওনারের সেই প্রপার্টির প্রতি তোমার সার্টেন যে লিগাল রাইটসগুলো আছে
সেগুলোকে আমরা প্রপার্টি ইন্টারেস্ট বলতেছি। সেটা একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হইতে পারে, সেটা আমাদের অন্য যে কোনো ধরনের ইন্টারেস্ট হইতে পারে। এটাকে হচ্ছে গিয়ে আমরা মর্টগেজের হিসাবে যদি করি, সো মর্টগেজটা কীরকম, যখন আমরা মর্টগেজ রাখতেছি তখন এটা সিকিউরিটি হিসাবে রাখতেছি। সো তখন ব্যাংকের এখানে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আসছে যে আমি যদি তাকে পে না করতে পারি সে আমার অ্যাসেটটা অ্যাকোয়ার করে নেবে। দেন হচ্ছে ইজমেন্টসটা বলা হয় কখন, দিস ইজ ওয়েন এ প্রপার্টি ওনার অ্যালাউস আদার্স টু পাস থ্রু দেয়ার ল্যান্ড ফর এ স্পেসিফিক পারপোজ। সো তুমি একটা বাড়ি, সাপোজ 100 স্কোয়ার ফিট একটা বাড়ি আছে। সো এই 100 স্কোয়ার ফিটে তোমার 2 কাঠা জমি আছে। এই 2 কাঠা জমির মধ্যে তুমি 1.5 কাঠা জমি ইউজ করতে পারবা, বাকি আধা কাঠা জমি তোমাকে রাস্তার জন্য ছেড়ে দিতে হবে। এই যে তুমি অন্য মানুষদেরকে তোমার শেয়ার করতেছো তোমার অ্যাসেটটা, এটা হচ্ছে কি আমাদের কোনো লিগাল রিকোয়ারমেন্টের জন্য আমরা বলতে পারি। তো এটাকে আমরা ইজমেন্টস বলতেছি। তো আমাদের ইস্টেটকে আমরা 2ভাবে ডিফাইন করি। সো দ্য টার্ম ইস্টেট কি আগে সেটা মানে জানি, সেটা হচ্ছে ইস্টেট মানে হচ্ছে অল দ্যাট এ পার্সন ওনস, মানে হচ্ছে একটা পার্সন যে জিনিসটাকে ওন করতেছে সেটাকে আমরা ইস্টেট বলতেছি। তো প্রথমে আমাদের এটাকে 2 ভাগে ভাগ করা হয়। সে ফার্স্ট অফ অল হচ্ছে বেসড অন রাইটের ভিত্তিতে, সেটা হচ্ছে স্টেটস ইন পজেশন ভার্সেস স্টেটস নট ইন পজেশন, যেটাকে আমরা ফিউচার পজেশন বলতেছি। সো আমাদের স্টেটস ইন পজেশন বলা হয় যখন ওনারশিপ হচ্ছে গিয়ে তার ফুল ওনারশিপের যে ইগুলো আছে, লাইক পজেশন, ইউজ অ্যান্ড এনজয়মেন্ট, কন্ট্রোল, ডিসপোজিশন, এই রাইটগুলো যখন থাকে তখন আমরা স্টেটস ইন পজেশন এই কথাটা বলতে পারি। আর অন দ্য আদার হ্যান্ড আমাদের স্টেট নন ইন পজেশন বলা হয় যখন আমাদের অ্যাকচুয়াল পজেসটা ইন ফিউচার হবে। ইন ফিউচারটা কীরকম, ধরা যায় রিয়েল এস্টেট কোম্পানিতে আমরা একটা বাড়ি কীভাবে করি, লাইক একটা বাড়ি তো তৈরি করে তারা জাস্ট বিল্ডিংটা স্ট্রাকচারটা দাঁড় করায়। একটা বিল্ডিংয়ে আমাদের খরচ হইতেছে সাপোজ 20 তলা একটা বিল্ডিংয়ে 200 কোটি টাকা। তো একটা রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে তো 200 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানায়, দেন সেই বিল্ডিংটা তারা যদি বসায় রাখে, মানে বিল্ডিংটা তৈরি হয়ে যাওয়ার পরে তারা যখন এটাকে আবার ফ্ল্যাটগুলোকে সেল করবে, সো এই যে বানানো হয়ে যাওয়ার পর থেকে সেল করে তাদের কাছে থেকে টাকা নেওয়া পর্যন্ত এই সময়টা যে বসে থাকে এটা তো একটা লস। আর তাদের 200 কোটি টাকা ইনভেস্ট করতে হইতেছে, এই 200 কোটি টাকা ইনভেস্ট করা তো তাদের জন্য কঠিন। সো তারা যেটা করে, তারা জাস্ট 50 কোটি টাকা দিয়ে আগে যেটা খেয়াল করবা যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা দাঁড় করায় ফেলে। দেখা যাইতেছে খালি ফ্লোরের উপরে ফ্লোর, চারদিকে পিলার, অন্য কোনো কিছু করে না। যখন এরকম তারা দাঁড় করায় ফেলে তখন তারা ওই ফ্ল্যাটগুলো বিক্রি করে, যে আজ থেকে 3 বছর পরে আপনি হইতেছে এই ফ্ল্যাটে উঠে যাবেন, এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাট। এখন এটার মাধ্যমে কি হয়, তারা 50 কোটি টাকা খরচ করলো, বাকি 150 কোটি টাকা তারা ফ্ল্যাট বিক্রি করে আর্ন করে নিল। কিন্তু 3 বছর বলা আছে কি কন্ট্রাক্টে 3 বছর পর আপনি ফ্ল্যাটের ফুল পজিশন পাবেন, এখন আমরা এই ফ্ল্যাটের কাজ করবো বা আমরা অন্য যে কোনো কাজে ইউজ করতে পারি। সো এই যে হোল্ডিং যে পিরিয়ডটা, এইটাকে আমরা বলতেছি ফিউচার পজিশন। যে ইনভেস্টরটা আছে সে হচ্ছে এটা ফিউচারে ওন করবে। দেন হচ্ছে বেসড অন পজিশন অ্যান্ড ইউজ, ফ্রি হোল্ড ভার্সেস লিজ হোল্ড স্টেটস। তো আমাদের ফ্রি হোল্ড স্টেটস হচ্ছে গিয়ে এটা বোঝায় আমাদের ওনারের একটা ফিক্সড ডেট পর্যন্ত অ্যাসেটটা ওন করতে পারবে। লাইক একটা লিজ হইতেছে গিয়ে আমাদের লিমিটেড টাইম পর্যন্ত থাকে। এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হইতেছে যে আমাদের ফ্রি হোল্ড হচ্ছে গিয়ে লাস্ট ইনডিফিনিটলি, মিনিং দ্য ওনার হ্যাজ ফুল রাইটস উইদাউট এ ফিক্সড অ্যান্ড ইন ডেট। মানে ফ্রি হোল্ডে আমরা এটা সারা জীবনের জন্য আমরা এটা মালিকানা থাকবে আমাদের কাছে, অন্যদিকে লিজ হোল্ডে এটা হচ্ছে আমাদের এটা লিমিটেড টাইম পর্যন্ত আমাদের কাছে থাকে। তো এই ফ্রি হোল্ড স্টেটকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফি সিম্পল স্টেট আর একটা হচ্ছে লাইফ স্টেট। সো ফি সিম্পল স্টেট অর অ্যাবসোলিউট স্টেট যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের ওনার যখন ফুল অ্যাবিলিটিটা তার থাকে প্রপার্টির উপরে, সেটা অ্যাবিলিটি টু সেল, লিজ, মানে ফুল ওনারশিপটা সে এনজয় করতেছে। অন্যদিকে লাইফ স্টেট হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত যখন হচ্ছে এটাকে হোল্ড করতেছি বা এটাকে আমরা ওন করতেছি টাইম পিরিয়ড পর্যন্ত।
স্টেটস নট ওয়েট ইন পজেশন বা ফিউচার স্টেট, তো আমরা ফিউচার স্টেট কি সেটা তো আমরা একটু আগে জানলাম, ওই যে বিল্ডিং 3 বছর পরে পাবে। তো এটা কি আমাদের রিভার্সন, এটাকে আমার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিভার্সন। সো রিভার্সনটা কীরকম, যে প্রপার্টি ওনার লাইক দ্য রিয়েল এস্টেট কোম্পানি gives someone else a right to use the property but keeps the right to take it back later. লাইক এই 3 বছরের জন্য সে ফ্ল্যাটটা কোনো একটা গরিব মানুষকে দিতে পারে, যে তুমি থাকো কোনো ইটি নাই, 5 বছর তুমি 3 বছর এখানে থাকো, আমার মাসে 5,000 টাকা করেই দিতে হবে। সো এই 3 বছরের জন্য সে হইতেছে গিয়ে একটা মানে একটা অন্য ধরনের জিনিসটাকে ওন করতেছে, 3 বছর পর তার এই ওনারশিপটা থাকবে না। তো এটাকে আমাদের রিভার্সন বলতেছি, কাইন্ড অফ আমাদের মর্টগেজের সাথে এটা যায়। দেন হচ্ছে আমাদের রিমাইন্ডার হইতেছে অরিজিনাল ওনার যখন অন্য কাউকে এটা হচ্ছে দেয়, এবং দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে এটা আবার কোনো থার্ড পার্টির কাছে চলে যায়। তো এই জিনিসটা কাইন্ড অফ আমরা যদি চিন্তা করি সেটা আমাদের কিসের সাথে যায়, হ্যাঁ এই জিনিসটা যায় হচ্ছে আমাদের লাইক বোয়িং প্লেনের ক্ষেত্রে, আমরা বোয়িং নামটা হয়তো বা শুনছো। সো এই বোয়িং কী করে, ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে যেটা, এই ইউএস বাংলা এয়ারলাইন্সকে সাপোজ 10টা প্লেন দিছে 20 বছর ইউজ করার জন্য, এই 20 বছর বাংলাদেশে ইউজ করার পরে এইটার মালিকানা আবার সাপোজ আফ্রিকার কোনো কান্ট্রিতে চলে যাবে। তো এইটাকে আমরা বলতেছি রিমাইন্ডার। এক্সাম্পলস অফ লিজ হোল্ড স্টেট। সো লিজ হোল্ড স্টেটকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সো স্টেটস ফর ইয়ার্স, এখানে হচ্ছে কি আমাদের স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট একদম সুন্দর করে ডিফাইন করে দেওয়া থাকে, লাইক 99 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত হচ্ছে আমাদের লিজ টাইম। স্টেটস ফ্রম ইয়ার টু ইয়ার, সো এটা কীরকম, প্রতি মাসে মাসে বা বছর বছর এটা হচ্ছে কি রিনিউ হতে থাকে। যখন আমরা বাসা ভাড়া আমরা প্রতি মাসে মাসে যখন দিই, তখন আমরা কিন্তু সেই অ্যাসেটটা ওন করতেছি একটা নির্দিষ্ট সময়ের পর্যন্ত, যেটা আমরা বাসা ভাড়া 1 মাসের জন্য দিই, সেই 1 মাসের জন্য আমরা জিনিসটাকে ওন করতেছি, সেটাকে আমরা বলতেছি স্টেটস ফ্রম ইয়ার টু ইয়ার। অ্যাসুরেন্স অফ টাইটেল, সো অ্যাসুরেন্স অফ টাইটেল এটা আমাদের ওরকম বড় করে কিছু নাই। ধরো তুমি একটা বিল্ডিং ওন করতেছো, এই যে তুমি বিল্ডিংটার ওনার, এটাকে আমরা বলতেছি টাইটেল। সো টাইটেলটা আমরা কীভাবে পাই, টাইটেল হচ্ছে আমরা সেটা লিগালি পারচেস করে পাই, দেন হচ্ছে গিয়ে আমাদের কোনো মাধ্যমে আমাদের কাছে আসছে, লাইক তোমার আব্বুর একটা বাড়ি আছে, বাড়ির তোমার কাছে পরে আসলো, তো তখন তুমি হচ্ছে এটা টাইটেল ওনার, যে তুমি এটা ওনার, সেটা ওন করতেছো, এটা হচ্ছে তোমার টাইটেল, টাইটেল ইজ দ্য ওনার। দ্য মিনিং অফ টাইটেল কি, মিনিং অফ টাইটেল হচ্ছে কি তুমি এটাকে ওন করতে হবে, তোমার কাছে ওনারশিপের প্রুফটা থাকতে হবে, যে তোমার কাছে এটা আসছে, সেটার কন্ট্রাক্ট বা যত সব দলিল আছে এগুলো তোমাকে থাকতে হবে। সো অ্যাসুরেন্স অফ টাইটেলটা কীরকম, অ্যাসুরেন্স অফ টাইটেল, এই অ্যাসুরেন্সটা আমরা জানি, আমরা অ্যাসুরেন্সের অরিজিন পড়ে আসছি, এইটা অ্যাসিওর করা যে তুমি হইতেছে এটার মালিক, এটাকে আমরা বলতেছি অ্যাসুরেন্স অফ টাইটেল, যেটা আমরা অ্যাসিওর করতেছি যে এটা হচ্ছে কি আমাদের ওনার। সো এটা হচ্ছে টাইটেল অ্যাসুরেন্স। সো এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে টাইপস অফ টাইটেল অ্যাসুরেন্স। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল জেনারেল ওয়ারেন্টি ডিড। সো জেনারেল এটা হচ্ছে কি আমাদের seller guarantees that they are lawful owner of the property, there are no competing ownership claims and the title is free from defects. সো জেনারেল ওয়ারেন্টি ডিড হচ্ছে লাইক একটা রিয়েল এস্টেট কোম্পানি, সে হচ্ছে একটা বিল্ডিং বানাইতেছে, সে এটা ক্লেম করবে যে আমরা এই বিল্ডিংটার মালিক, আপনি যদি আমাদের কাছ থেকে নিয়ে নেন আপনারা হচ্ছে কি তখন আপনি এই বিল্ডিংটার মালিক হয়ে যাবেন, কোনো রকম আইনি ঝামেলা কোনো কিছু নাই। অন্যদিকে কোয়ালিফাইড ওয়ারেন্টি ডিডটা কি, qualified warranty deed হচ্ছে seller is not sure about the quality of title or doesn't want to provide a general warranty, লাইক কিছু বাংলাদেশে এটা সবচেয়ে বেশি হয়, যে বলতেছে যে তারা হচ্ছে গিয়ে মালিক, কিন্তু যখন তাদেরকে বলে আচ্ছা আপনি আমাকে জমির কাগজটাও তাহলে দেন, তখন তারা জমির দলিল দেখাইতে পারে না, জমির কাজে ঝামেলা থাকে, এই কেস থাকে ওই কেস থাকে, অনেক ঝামেলা থাকে। তো এটাকে আমরা বলতেছি কোয়ালিফাইড ওয়ারেন্টি ডিড। সো হাউ টু এনশিওর ক্লিয়ার টাইটেল, সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাটর্নিস ওপিনিয়ন, মানে হচ্ছে জাজের একটা ওপিনিয়ন থাকবে, যে মানে আমাদের কোর্ট থেকে একটা থাকবে যে এটাই হচ্ছে এরা হচ্ছে এটার মালিক। দেন টাইটেল ইন্স্যুরেন্সে বলা হচ্ছে দিস ইজ এ কমন ওয়ে টু প্রোটেক্ট এগেনস্ট লসেস ফ্রম টাইটেল ইমপারফেকশন, দ্য বায়ার টিপিক্যালি পারচেজ টাইটেল ইন্স্যুরেন্স টু এনশিওর দ্যাট ইফ দেয়ার আর এনি ইস্যুস দ্য বায়ার ইজ কম্পেনসেটেড। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে
লাইক তুমি একটা বিল্ডিং কিনতেছো 200 কোটি টাকা দিয়ে, এবার তোমার রিয়েল এস্টেট কোম্পানির উপর ভরসা হইতেছে না যে সে আমার 400 কোটি টাকার একটা বিল্ডিং 200 কোটি টাকায় দিচ্ছে কেমনে, নিশ্চয় কোনো ঝামেলা আছে। তো তুমি কী করবা, 50 কোটি টাকা থেকে 50 কোটি টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবা যে যদি কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে আমাকে এরা ঠিক করবেন, আপনারা কেমনে আমাকে ওনারশিপ এনে দেবেন সেটা আপনারা জানেন। সো সে এই 50 কোটি টাকা দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কি এটা ইনশিওর করতেছে, অ্যাসুরেন্স নিচ্ছে যে কোনো সমস্যা হলে তারা সামলাই নেবে, কোনো টাকা লাগলে আমাকে তারা টাকা প্রোভাইড করে দিবে যদি তারা সমস্যাই না করতে পারছে। এটা হচ্ছে টাইটেল ইন্স্যুরেন্স। অ্যাবস্ট্রাক্ট অফ টাইটেল, অ্যাবস্ট্রাক্ট অফ টাইটেল হচ্ছে কি আমাদের যে তুমি যে টাইটেলটা ওন করতেছো, মানে সরি তোমার যে টাইটেল অফ ওনারশিপ, যে তুমি একটা অ্যাসেট ওন করতেছো, এই যে তোমার ওনারশিপে তোমার এটা তুমি কি করতে পারবা না করতে পারবা যেই একটা পেপারে লেখা থাকে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট অফ টাইটেল বলতেছি। ডিড, সো ডিড কি, ডিড হচ্ছে কি আমাদের রিটেন ডকুমেন্টটাকে, মানে ওনারশিপ যখন ট্রান্সফার হয়, মানে টাইটেলও যখন ট্রান্সফার হয় তখন এই রিটেন ডকুমেন্টটাকে আমরা হচ্ছে ডিড বলি। সো ডিড হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গুড টাইটেল। সো গুড টাইটেল কি বলা হয়, গুড টাইটেল মিন দ্য সেলার লিগালি ওনস দ্য প্রপার্টি অ্যান্ড ক্যান ইজিলি ট্রান্সফার ইট, মানে হচ্ছে গিয়ে সে হচ্ছে এটা একচুয়াল না, সে হচ্ছে ইজিলি এটা ট্রান্সফার করতে পারছে। মার্কেটেবল টাইটেল কি, marketable title is not only valid but also free from reasonable doubt or legal disputes, মানে এটা হচ্ছে গিয়ে তারা কোনো সমস্যা যদি থাকে সেটাও হচ্ছে গিয়ে ই করে দেয়, মানে মার্কেটে আচ্ছা সরি, মানে আমাদের এটা তখন কোনো রকম আচ্ছা সরি ফর দ্য ডিস্ট্রাকশন। মার্কেটেবল টাইটেল হচ্ছে কি আমাদের এটা হচ্ছে গিয়ে একদম মানে মার্কেট আমরা ট্রান্সফার করতে পারতেছি এরকম ট্রান্সপারেন্সি থাকে, এটাকে বলা হচ্ছে মার্কেটেবল টাইটেল। ইনকুমব্রেস, তো ইনকুমব্রেস হচ্ছে গিয়ে লিজ মর্টগেজ, সো এটাকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ইনকিউমব্রেন্সেস বলতেছি। Buyers can still accept property with encumbrances, সো এই ডিড মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লিজ মর্টগেজ, এটাকে encumbrances বলতেছে। টাইটেল অ্যাসুরেন্স, আচ্ছা সো এটা আমাদের মোটামুটি একটা, হ্যাঁ সাব্বির, হ্যাঁ হ্যালো মামু, হ্যালো হ্যালো সাব্বির, হ্যালো, হ্যাঁ মামু কই তুই? আমিও তো এই কি বলে মিরপুর থেকে দেন হচ্ছে গিয়ে ওই কি বলে ওইটা এই যমুনা ফিউচার পার্ক ওই দিক দিয়ে ঘুরা টুরা বাসায় ঢুকলাম একটু আগে। আজকে তোরা কটা পর্যন্ত আসিস? না এই যে মাহাদি বাসে দিতেছে এখন। ও বলবি না আগে যে আসছে? আরে আমি কি জানি নাকি, আমি তো মনে করছি তুই বাসে দিতে চলে গেছিস, তুইও তো কল দিস না আমারে। আমি ইয়ামিনকে কল দিছিলাম, ইয়ামিন বললো যে আমি ইউটিভিতে ছিলাম অনেকক্ষণ, পরে বাসায় গেছি, এখন আর বেরোবো না, পরে আমি আর কল দিই নাই। হ্যাঁ আমি ওই মিরপুর দেন ওই এমবাসি টেম্বাসি ওদিক থেকে পোলা মিরপুর কই ছিলি? 10 নম্বরে আসছিলি? 14 এইদিকে, 14 এদিকে ইসিবির ওদিকে বিউপির ফ্রেন্ডরা ছিল তো ওইদিকে ছিলাম। 10 নম্বরে ছিলাম। দেন হচ্ছে এআইইউবির যে ফ্রেন্ড আছে ওদের সাথে হচ্ছে বাইকে করে ওইদিকে গেছি, ওদের বাইকের গ্রুপ আছে ওদের সাথে। না মুশফিক না, আমার কল দিয়া 10 নম্বরে চলে গেছি আমি। 10 নম্বরে আমি তো ওই জন্য মেসেজ দিছিলাম তোকে যে তুই কই। আমি এই যে যখন ব্যাক করছি তখন তোর মানে যখন ছিলাম তখনই মেসেজ দিচ্ছিলাম যে তুই কই, মানে যখন 10-এর দিকে আসছিলাম আর কি, মানে এই দিক দিয়ে তো ব্যাক করা লাগছে। না ওইদিকে যাইনি, ওইদিকে দূরে যায় বেশি, এই জন্য এইদিকে গেছিলাম। আচ্ছা ঠিক আছে যাক মামা, আবার দেখা হবে তো, সমস্যা ওরে বইলা রাখিস। এই যে কথা বলবি? হ্যাঁ দে। ওয়ালাইকুম আসসালাম। তোমারে আমি মাইরা যে কি করব ভাই, মেসেজ সিন করছ না কেন? আরে ভাই আমি তো সাব্বির এসে দেখতে আসছিলাম না, তারপর সাব্বির আসতে হঠাৎ করে কল দিল। ওকে সরি।
তো আমাদের এখানে জেনারেল ওয়ারেন্টি ডিড যেটা, সেটা হচ্ছে দ্য সেলার গ্যারেন্টিজ দ্যাট দ্য লিগালি ওন দ্য প্রপার্টি অ্যান্ড হ্যাভ দ্য রাইট টু সেল ইট। সো রিয়েল এস্টেট কোম্পানি এটা এনশিওর করবে যে তারা যাদের কাছে বিক্রি করবে তাদের কাছে ফুল রাইটটা থাকবে সেল করার জন্য। স্পেশাল ওয়ারেন্টি ডিড হচ্ছে গিয়ে তারা হচ্ছে মানে একটা ক্লিয়ার একটা বলবে যে 50 বছর পর্যন্ত আপনি একদম শিওর থাকেন কোনো সমস্যা নেই, এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে হইতেছে এটা আপনি হ্যান্ডেল করবেন, রিয়েল এস্টেট কোম্পানি আর দেখবে না। বার্গেইন অ্যান্ড সেল ডিড, সো বার্গেইন অ্যান্ড সেল ডিড কীরকম, যখন হচ্ছে গিয়ে আমাদের এখানে কোনো ওয়ারেন্টি থাকবে না যে এটা আপনি ওনার, বলতে জমি জমাতে একটু সমস্যা আছে তো এটা আপনি হ্যান্ডেল করে নেন। দেন হচ্ছে শেরিফ ডিড বা ট্রাস্টেড ডিড ফরকাস্টেড, সো গিভেন টু বায়ার্স ওয়েন এ প্রপার্টি সোল ডিউ টু ফরক্লোজেস অর এ লিগাল অর্ডার। যেরকম হইতেছে কি একটা ব্যাংকের কাছ থেকে কেউ লোন নিয়ে বিল্ডিং বানাইতেছিল, টাকা পেয়ে ব্যাক করতে পারে নাই ব্যাংকে, তো দেন হইতেছে কি আমাদের এই ব্যাংক হচ্ছে গিয়ে বিল্ডিংটা নিয়ে নিছে। সো বিল্ডিংটা নিয়ে সে আবার যখন ফ্ল্যাটগুলো নিলামে বিক্রি করবে অকশনে, তখন এটাকে আমরা শেরিফ ডিড বা ট্রাস্টেড ডিড বলতেছি। দেন হচ্ছে কুইট ক্লেম ডিড, লিজ প্রোটেকশন হাই রিস্ক ফর বায়ার্স। সো এখানে হচ্ছে গিয়ে সেলার হচ্ছে গিয়ে তারা যে ট্রান্সফারটা করে এটা হচ্ছে গিয়ে ফুললি লিগাল হয় না, লাইক ফ্যামিলি ট্রান্সফার, ডাইভোর্স সেটেলমেন্টে যেগুলো যায় এগুলো হচ্ছে আমাদের মানে ফুললি লিগাল থাকে না। লাইক আমার যে ওয়াইফ, সাপোজ সে আমাকে ইন ফিউচার ডাইভোর্স দিয়ে চলে গেল, তো সে হচ্ছে গিয়ে আমার অ্যাসেটের উপরে 60% ক্লেম করতেছে যে 60% দিতে হবে। তো সাপোজ আমি আমার জমির 60% দিয়ে দিলাম, এরপরে আমি হচ্ছে হায়ার কোর্টে গিয়ে বা ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে আমি জিনিসটাকে আবার ফাইট করে অ্যাটর্নিসের মাধ্যমে আমি আবার করতে পারি, যেহেতু আমি এটা ওন করি অ্যান্ড এই কারণে হচ্ছে ডাইভোর্সটা হয়েছে। সো আই ওয়ান্ট মাই অ্যাসেট ব্যাক। তো এরকম সিনারিওতে যদি এটা ব্যাক করার যেহেতু চলে আসে একটা চান্স থাকে, এই কারণে এটাকে কুইট ক্লেম ডিড বলা হয়। এটা আবার অনেকটা আমাদের নো গ্যারেন্টি ডিডের মধ্যেও থাকতে পারে। লাইক ওই যে ওয়াইফ, সে হচ্ছে অ্যাসেটটা পাওয়ার পর সে আবার বিক্রি করে দিল আরেক জায়গায়, যেখানে তার নিজের টাইটেলেরই ঠিক মতো পায় নাই, সেখানে সে আরেক জায়গায় বিক্রি করে দিল। তো এই জন্য অনেক কমপ্লিকেটেড, এই জন্য এটাকে বলা হয় লিজ প্রোটেকশন অ্যান্ড হাই রিস্ক ফর বায়ার। দেন আমাদের লিমিটেশনস অন প্রপার্টি রাইটসে হচ্ছে গভর্নমেন্ট রেস্ট্রিকশন থাকে, যে গভর্নমেন্ট বলছে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সেটা করা যাবে না। প্রাইভেট ডিড প্রোটেকশনে হচ্ছে গিয়ে আমাদের লং টার্ম কিছু রুলস থাকে, লাইক বাংলাদেশের মোস্ট অফ দ্য প্রপার্টি 99 বছর পর্যন্ত একজন রিয়েল এস্টেট ওনার সেটাকে ওন করতে পারে। দেন হচ্ছে কিছু আইনি কাজ কারবার আছে আবার।